হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো হয়েছে। আজকের রাত পেরোলেই কালকে তোমাদের কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং এক্সাম রয়েছে। তো তোমাদেরকে আমি এর আগেও 3-4খানা ভিডিও দিয়েছি, আজকে সন্ধ্যাতেও একটা ভিডিও আপলোড করেছি। আর আজকে এখন বসে অডিটিং, শুধুমাত্র অডিটিং এর জন্য কি কি তোমরা দেখে যাবে বা পড়ে যাবে সেইগুলো সিলেক্ট করে আবারও একটা ভিডিও বানাতে চলেছি, জাস্ট শুধু তোমাদের কথা ভেবে, তোমাদেরকে সাপোর্ট করার জন্য, তোমাদেরকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো এবং আমার দ্বারা উপকৃত হও, তাহলে আমার এই খাটনি অবশ্যই সার্থক হবে। তোমরা এই ভিডিওটির সাথে সাথে আগের যে ভিডিওগুলো তোমাদের কাছে দিয়েছি সেই ভিডিওগুলো কিন্তু কালকের পরীক্ষার জন্য অবশ্যই 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 দেখে যাবে। আজকে আর বেশি কথা বলবো না, অনেক রাত হয়েছে, চট করে ভিডিওটি বানিয়ে ফেলি। তোমরা শুনতে থাকো, প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবে। এই ভিডিওটি শুধুমাত্র অডিটিং এর জন্য তৈরি করা হয়েছে, অনলি ফর অডিটিং এর কোয়েশ্চেন্স গুলো এখানে আছে। তো তোমরা অডিটিং ব্যাপারটা খুব ভালো করে জেনে নাও। এখানে প্রথম কোয়েশ্চেন আছে, অন্তর্বর্তীকালীন নিরীক্ষককে কে নিয়োগ করে? অ্যাকচুয়ালি দুটো বছরের মাঝখানে যে নিরীক্ষা হয় তাকে অন্তর্বর্তীকালীন নিরীক্ষা বলে। এবং অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান কি করে, নিজেদের কোনো লোককে নিয়োগ করে, সে ওই অন্তর্বর্তীকালীন নিরীক্ষা করে। এটা কিন্তু ফাইনাল অডিট নয়, এটা হচ্ছে ইন্টারনাল অডিট। তো এখন প্রশ্ন হলো, ইন্টারনাল অডিটরকে কে নিয়োগ করে? এই প্রশ্নের উত্তর হচ্ছে সরকার করে, না পরিচালক মন্ডলী করে, না শেয়ার গ্রহীতা করে, না এদের প্রত্যেকেই করে। উত্তর হচ্ছে পরিচালক মন্ডলী। পরিচালক মন্ডলী কিন্তু অন্তর্বর্তীকালীন নিরীক্ষককে নিয়োগ করে। এরপরের প্রশ্ন হচ্ছে, বিধিবদ্ধ নিরীক্ষার কাজে যুক্ত নিরীক্ষকের পেশাগত যোগ্যতা কি? দেখো, যারা স্ট্যাটুটারি অডিটর, বিধিবদ্ধ নিরীক্ষক, তার ক্ষেত্রে কিন্তু তাদেরকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতেই হবে, সিএ হতেই হবে, এছাড়া তারা বিধিবদ্ধ নিরীক্ষা বা স্ট্যাটুটারি অডিট করতে পারে না। এরপরে হচ্ছে, নিরপেক্ষ নিরীক্ষকের দ্বারা পরীক্ষিত হিসাব ড্যাশ গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ হিসাবে গৃহীত হয়। শেয়ার গ্রহীতাদের কাছে আদালত, শ্রমিকদের কাছে অংশীদারদের কাছে। উত্তর হচ্ছে আদালতে। নিরপেক্ষ নিরীক্ষকের দ্বারা পরীক্ষিত হিসাব আদালতে গ্রহণযোগ্য হয়। এরপরে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে টিমিং অ্যান্ড ল্যাডিং কিসের পদ্ধতি? এই পদ্ধতিতে চুরি করা যায় বা টাকা আত্মসাৎ করা যায়। আর্থিক বিবরণী তৈরির পদ্ধতি, না নগদ অর্থ আত্মসাতের পদ্ধতি, না পণ্যদ্রব্য আত্মসাতের পদ্ধতি, না হিসেবে কারচুপির পদ্ধতি? টিমিং অ্যান্ড ল্যাডিং হচ্ছে নগদ অর্থ আত্মসাৎ করার একটি পদ্ধতি। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। এরপরে রয়েছে 5 নম্বরে একটি স্তম্ভ মেলানো আছে, ম্যাচিং আছে। ধারাবাহিক নিরীক্ষা চূড়ান্ত হিসাব তৈরি করা সম্ভব হয়। ধারাবাহিক নিরীক্ষার মাধ্যমে কি হয়, খুব তাড়াতাড়ি চূড়ান্ত হিসাব তৈরি করা কিন্তু সম্ভব হয়। এর সাথে যাচ্ছে একের সঙ্গে বি, ধারাবাহিক নিরীক্ষা চূড়ান্ত হিসাব তৈরি এখানে খুব তাড়াতাড়ি সম্ভব হয়। পরের প্রশ্ন হচ্ছে পর্যাবৃত্ত নিরীক্ষা। পর্যাবৃত্ত নিরীক্ষা যেহেতু বছরের শেষেই নিরীক্ষা করা হয় একটা নির্দিষ্ট টাইমের পরে, এবং তাড়াতাড়ি এই নিরীক্ষা করে নেওয়া হয়, এবং এই নিরীক্ষায় কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত নিরীক্ষা করা যায় না। তাই পর্যাবৃত্ত নিরীক্ষায় নিরীক্ষককে কম টাইম কাজে আসতে হয় এবং কম সময় ধরে নিরীক্ষা করতে হয়, তাই জন্য স্বল্প ব্যয় এই পর্যাবৃত্ত নিরীক্ষা করা যায়। আর ধারাবাহিক নিরীক্ষা সারা বছর ধরে চলে, এবং ধারাবাহিক নিরীক্ষা করা থাকলে বছরের শেষে চূড়ান্ত হিসাব তৈরি খুব তাড়াতাড়ি করা যায়। অন্তর্বর্তী নিরীক্ষা বলছে, ভুল ত্রুটি অন্তর্বর্তী নিরীক্ষক বা এখানে প্রতিষ্ঠান একটি নিরীক্ষককে নিয়োগ করে নিজের থেকে, এবং সেই নিরীক্ষক সারা বছর ধরে প্রতিষ্ঠানের যে হিসাবগুলো রাখা হয়েছে সেগুলো নিয়মিতভাবে চেক করতে থাকে, এবং কোনো ভুল ত্রুটি হলে সেগুলো ওই বছরের মধ্যেই সেই ভুল ত্রুটিগুলো খুঁজে বার করে সেগুলো সংশোধনের ব্যবস্থা করা হয়। তাই 3-এর সাথে সি। আর নিরীক্ষা হচ্ছে কি? নিরীক্ষা হচ্ছে নিরপেক্ষ ব্যক্তির দ্বারা হিসাব পরীক্ষা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অপশনগুলো ম্যাচ করছে, 1-এর সঙ্গে বি, ঠিক আছে, তারপরে রয়েছে 2-এর সঙ্গে এ। অপশন বিটা রাইট অপশন। 1-এর সঙ্গে হচ্ছে বি, 2-এর সঙ্গে হচ্ছে এ, 3-এর সঙ্গে হচ্ছে সি, আর 4-এর সঙ্গে হচ্ছে ডি। এরপরে একটা প্রশ্ন বলেছে যে হিসাব নিকাশকরণ শেষ হলে, হিসাব নিকাশকরণ বা অ্যাকাউন্টিং শেষ হলে কি শুরু হয়? না অডিটিং নিরীক্ষা শুরু হয়। যেখানে হিসাব নিকাশটা কমপ্লিট হলো, অর্থাৎ ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করে ফাইনাল অ্যাকাউন্ট যখন কমপ্লিট হয়ে গেল, এই কাজটাকে, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করার কাজটাকে বলা হয় হিসাব নিকাশকরণের কাজ। এই হিসাব নিকাশকরণের কাজ শেষ হয়ে গেলে তারপরে সেগুলোকে পরীক্ষা করার জন্য অডিটিং বা নিরীক্ষার কাজ শুরু হয়। বোঝা গেল? এরপরে বলছে কারখানায় ব্যবহার করার জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। ধরো একটা ফার্নিচার কেনা হয়েছে, ঠিক আছে, তাহলে সেটাকে ভুল করে ক্রয় হিসাব খাত অর্থাৎ পারচেজ অ্যাকাউন্টে ডেবিট করে দিয়েছে। কিনেছে একটা ফার্নিচার, আসবাবপত্র মানে ফার্নিচার, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট করার কথা জার্নাল এন্ট্রি অনুযায়ী, কিন্তু ভুল করে ওরা ডেবিট করেছে, কিন্তু পারচেজ অ্যাকাউন্টে, গুডস পারচেজ করেছে ভেবে পারচেজ অ্যাকাউন্টে ডেবিট করে দিয়েছে। এই ধরনের ভুলকে কি ভুল বলে? বেদাকিরার ভুল, স্বয়ংসম্পূর্ণ ভুল, নীতিগত ভুল, না লিখনের ভুল? এটাকে বলা হয় নীতিগত ভুল, প্রিন্সিপালি এরর। তার কারণ ফার্নিচার অ্যাকাউন্টে ডেবিট করার কথা। ফার্নিচার অ্যাকাউন্ট হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ একবার ব্যয় করলে বহুদিন ইউজ করতে পারবো,
কিন্তু ক্রয় হিসাব হচ্ছে গুডস পারচেস করব আর সেটা বিক্রি করে দেবো, অল্প দিনেই সেই গুডসটা বেরিয়ে যাবে। তো আমাদের এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল, সেটা এখানে রেভিনিউ এক্সপেন্ডিচার ক্রয় হিসাব খাতে দেখিয়ে দিয়েছে, মানে রেভিনিউ এক্সপেন্ডিচার দেখিয়ে দিয়েছে। তো এইভাবে যদি কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে রেভিনিউ এক্সপেন্ডিচারে অথবা কোনো রেভিনিউ এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে দেখানো হয়, তখন সেটাকে বলা হয় নীতিগত ভুল। বোঝা গেছে? এরপরে একটা বিবৃতি আর ব্যাখ্যা আছে যে পর্যায়বৃত্ত নিরীক্ষা সংক্রান্ত ব্যয় অপেক্ষাকৃত কম। হ্যাঁ, পর্যায়বৃত্ত নিরীক্ষা হচ্ছে যে বছরের শেষে একবার নিরীক্ষক এসে পরীক্ষা করে। সারা বছরের নিরীক্ষক কিন্তু প্রতিষ্ঠানে আসে না বা পরীক্ষা করে না। হিসাব নিকাশকরণ শেষ হয়ে যাওয়ার পরে পর্যায়বৃত্ত নিরীক্ষা শুরু হয় এবং অল্প ৩ মাসের মধ্যেই এই পর্যায়বৃত্ত নিরীক্ষা শেষ করে এবং এখানে নিরীক্ষক কিন্তু সমস্ত লেনদেনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে চেক করতে পারে না বা করেও না। কিছু কিছু লেনদেন একটু একটু করে নমুনা হিসাবে তুলে ধরে এবং সেই নমুনা অনুযায়ী লেনদেনগুলো চেক করে। তো বলছে এই পর্যাবৃত্ত নিরীক্ষা ব্যয় অপেক্ষাকৃত কম, এর কারণ এই ব্যবস্থায় নিরীক্ষকদের বারবার প্রতিষ্ঠানে এসে নিরীক্ষার কাজ করতে হয় না। ইয়েস, এক্ষুনি বললাম এটাই কারেক্ট অপশন। ছোট বড় সকল প্রতিষ্ঠানে প্রযোজ্য নয়, অল্প সময় কাজ সম্পাদিত হয় না, এইগুলো কথা নয়। আসলে হচ্ছে এই যে বললাম নিরীক্ষককে বারবার প্রতিষ্ঠানে এসে নিরীক্ষার কাজ করতে হয় না, নিরীক্ষক অল্প কিছুদিন এসে নিরীক্ষার লেনদেনগুলো অল্প অল্প করে একটু একটু করে ওপর চেক করে একটা রিপোর্ট লিখে দেন। তো তাই জন্য এর ব্যয় কম পড়ে। এরপরে হচ্ছে অন্তর্বর্তীকালীন নিরীক্ষা কখন সংঘটিত হয়? দুটি বার্ষিক নিরীক্ষার মধ্যবর্তী সময় ইন্টারনাল অডিট করা হয়। দুটি সারা বছর ধরে নয়, সারা বছর ধরে যে ধারাবাহিকভাবে যে নিরীক্ষা হয় এটাকে ধারাবাহিক নিরীক্ষা বা কন্টিনিউয়াস অডিট বলে। বছরের শেষে যেটা হয় সেটাকে পিরিয়ডিক্যাল অডিট বা পর্যায়বৃত্ত নিরীক্ষা বলে। আর দুটি বছরের মাঝখানে যে অডিটটা করা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল অডিট বা অন্তর্বর্তীকালীন নিরীক্ষা। বোঝা গেছে? এরপরে বলছে বিবৃতি একটা দেওয়া হয়েছে যে অনেক সময় মূলধনী ব্যয়কে, একটু আগেই বললাম, মূলধনী ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়। এইটা কি ধরনের ভুল? এটাকে কি, এইটার মাধ্যমে কি করা হয়? পণ্য আত্মসাৎ করা যায়, না নগদ অর্থ আত্মসাৎ করা যায়, নাকি হিসাবে কারচুপি করা যায়? উত্তর হচ্ছে হিসাবে কারচুপি করা যায়। হিসাবে কারচুপি করার জন্য ধরো আমি একটা অ্যাসেট কিনলাম, কিন্তু অ্যাসেটটাকে আমি তো অ্যাসেট হিসাবে দেখাবো ব্যালেন্স শিটে, কিন্তু সেটা না করে আমি অ্যাসেটটাকে খরচ বলে দেখিয়ে দিলাম, ওই বছরে পুরোটাই অ্যাসেটটাকে খরচ বলে দেখিয়ে দিলাম। ঠিক আছে? তো এইভাবে হিসাবে কারচুপি করা যায়। এইভাবে পুরো অ্যাসেটটার খরচ ওই বছরে দেখিয়ে দিলে আমাদের প্রফিটটা অনেকটা কম দেখানো হবে। এর ফলে আমাদের ট্যাক্স কম দিতে হবে। এইভাবে হিসাবে কারচুপি করার জন্য কিন্তু এরকম করা হয়। কোনো নির্দিষ্ট সময় হিসাব রক্ষণের ভুল নিরীক্ষা দ্বারা যেকোনো পরবর্তী বছরে উদ্ঘাটন করা সম্ভব। এটা ট্রু। বর্তমানে দক্ষ নিরীক্ষকের অভাব, নিরীক্ষার সীমাবদ্ধতা, এটাও ট্রু। পরিচালনগত অদক্ষতা প্রকাশে অক্ষমতা, এটা ফলস। আর নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের সব উদ্দেশ্য পূরণ করা যায়, তাহলে এখানে দেখা যাচ্ছে ১, ২, ৪, ১, ২, ৪ এই তিনটে এখানে একটু অপশনে ভুল আছে। ১, ২, ৪টা অবশ্যই সত্য এবং বাকিটা মিথ্যা। ১, ২, ৪ আমি যেভাবে দেখিয়ে দিলাম ১, ২ আর ৪ এই তিনটে সত্য হবে, ৩ ফলস হবে। ঠিক আছে? অপশনটা একটু ভুল আছে, তোমরা কারেক্ট করে নেবে। এরপরে রয়েছে যে ড্যাশ নিরীক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠানের প্রতিটি লেনদেন বিশদভাবে পরীক্ষা করা হয়। এটা হচ্ছে ধারাবাহিক নিরীক্ষা। সারা বছর ধরে কন্টিনিউয়াসলি পরীক্ষা করে সমস্ত লেনদেনগুলো ধারাবাহিকভাবে বিশদভাবে পরীক্ষা করা হয়। নিরীক্ষার গৌণ উদ্দেশ্য কোনটি? এটা খুব ইম্পর্টেন্ট। নিরীক্ষার গৌণ উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী তৈরি করা না, ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন ও প্রতিরোধ করা। এইটা হচ্ছে বি অপশন, কারেক্ট অপশন। আর্থিক বিবরণী বিশ্লেষণ এগুলো নয়। এরপরে রয়েছে একজন নিরীক্ষকের ব্যক্তিগত যোগ্যতা কি? আইনের জ্ঞান। ব্যক্তিগত যোগ্যতা বা গুণ হচ্ছে সততা এবং বুদ্ধিমত্তা থাকতে হবে। একজন নিরীক্ষক হলেন সংস্থার আধিকারিক, নিরপেক্ষ ব্যক্তি, সংস্থার ম্যানেজার, সংস্থার পরিচালক। উনি হচ্ছেন একজন নিরপেক্ষ ব্যক্তি। ইন্ডিফারেন্স থাকেন তিনি, কাউকে সাপোর্ট করবেন না, প্রতিষ্ঠানের যা চিত্র তিনি দেখবেন সেটি তুলে ধরবেন। এরপরে ১৬ নম্বরে একটা ম্যাচিং আছে। হিসাব নিকাশকরণের কাজে যুক্ত যারা ব্যক্তি তাদেরকে আমরা বলি বেতনভোগী কর্মচারী। তারা যারা হিসাব নিকাশকরণের কাজে যুক্ত ব্যক্তিরা বেতনভোগী কর্মচারী। নিরীক্ষক হচ্ছেন একজন, ২ এর সঙ্গে এ, নিরীক্ষক হচ্ছেন একজন বহিরাগত এবং স্বাধীন ব্যক্তি। হিসাব নিকাশকরণের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল নির্ণয় করা। আর নিরীক্ষার কাজ হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে শেয়ার হোল্ডারদের কাছে পেশ করা। তাহলে ১ এর সঙ্গে সি যাচ্ছে, ২ এর সঙ্গে এ যাচ্ছে, ১ এর সি, ২ এর এ, ৩ এর বি, ৪ এর ডি, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অপশন। এরপরে নিরীক্ষার কাজ হলো, এখানে এবিসিডিটা একটু দেওয়া হয়নি। নিরীক্ষার কাজ হলো হিসাব তৈরি করা, না আর্থিক বিবরণী প্রস্তুত করা, না প্রণীত হিসাব পরীক্ষা করা, না এদের সবকটি। এর অপশন হচ্ছে প্রণীত হিসাব পরীক্ষা করা। মানে যে হিসাবটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু পরীক্ষা করা নিরীক্ষার কাজ। হিসাব তৈরি করা বা আর্থিক বিবরণী প্রস্তুত করা এগুলো কিন্তু নিরীক্ষকের কাজ নয়। নিরীক্ষকের কাজ হচ্ছে যে হিসাব তৈরি হয়েছে বা যে আর্থিক বিবরণী তৈরি হয়েছে সেটাকে পরীক্ষা করে দেখে রিপোর্ট তৈরি করে রিপোর্ট দেওয়া, সেটাই হচ্ছে নিরীক্ষকের কাজ। এরপরে বলেছে নিচের কোনটি কালান্তিক বা পর্যাবৃত্ত নিরীক্ষার সুবিধা বলে গণ্য হয় না? এর মধ্যে কোনটি
পিরিয়ডিক্যাল অডিটের সুবিধে নয়। সময় সংক্ষেপ হয় সুবিধে, হিসাবপত্রের বিশদ পরীক্ষা, একঘেয়েমি নেই, কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক, এইটা হবে। হিসাবপত্রের বিশদ পরীক্ষা কিন্তু এখানে সুবিধা বলে গণ্য হয় না, মানে এটাকে অসুবিধাই বলা যায়। যে সময় সংক্ষেপ হয় এটা সুবিধে, একঘেয়েমি থাকে না, কর্মচারীদের মধ্যে ভালো সম্পর্ক থাকে, শুধু হিসাবপত্রের কিন্তু বিশদ পরীক্ষা এখানে হয় না, এটাই এর অসুবিধে। সুবিধা নয় মানে কিন্তু অসুবিধা। তারপর বলছে কোন নিরীক্ষা আর্থিক হিসাবকাল শেষ না হলে শুরু হয় না, এটাই হচ্ছে পর্যাবৃত্ত নিরীক্ষা, পিরিয়ডিক্যাল অডিট। পিরিয়ডিক্যাল অডিটের নিয়মই হচ্ছে যখন একটা বছর পুরো কমপ্লিট হয়ে যাবে, পুরো হিসাব মেনটেন করা হয়ে যাবে, তারপরে সেই যে হিসাবটা তৈরি করা হয়েছে হিসাবের শেষে সেইটাকে অডিট করা হবে। সুতরাং আর্থিক হিসাব শেষ না হলে কিন্তু পিরিয়ডিক্যাল অডিট বা পর্যাবৃত্ত নিরীক্ষা শুরু হয় না। এরপরে লাস্ট কোয়েশ্চেন, কারবারের মালিকের দিক থেকে নিরীক্ষার সুবিধা হলো, কারবারের মালিকের দিক থেকে নিরীক্ষার সুবিধা হলো যে মালিক হিসাব সম্পর্কে সংশয় মুক্ত থাকতে পারে। ঠিক আছে, এইগুলো শুধু অডিটের ওপরে কোয়েশ্চেন ছিল। এছাড়াও আমার অডিটের আরো একটা ভিডিও আছে, সেই ভিডিওর গুলোর লিঙ্ক আমি এইখানে দিয়ে দেবো। এই আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখবে, তার সঙ্গে এই ভিডিওটাও দেখবে। যে স্কুলেই তোমরা থাকো এবং যে কোয়েশ্চেনই স্যার করুক না কেন, এইগুলো হচ্ছে কি কোয়েশ্চেন, এইগুলোর ওপরেই, এইগুলো তোমাদের সিলেবাস বেস কোয়েশ্চেন, সিলেবাসের উপরে এই টপিকগুলোর উপরেই জোর দেওয়া আছে এবং এই টপিকগুলোকে নিয়েই আমি অনেক পরিশ্রম করে এই কোয়েশ্চেন্স গুলো সিলেক্ট করে এবং তার উত্তর করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং এর মাধ্যমে তোমরা সত্যি আশা করছি উপকৃত হবে এবং তোমরা যদি উপকৃত হও তাহলে আমার খাটনি সার্থক হবে, আমি আরো উৎসাহ পাবো। তবে তোমরা কিন্তু সবাই কমেন্টে লিখে জানিও যে কালকে তোমাদের এক্সাম কিরকম হলো। ওকে, আজ এই বলেই শেষ করলাম। গুড নাইট।